আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? আমি সত্যের সন্ধান থেকে এসেছি। বসেন। এটা ঠিক করে দেই। হুম, বলেন ভাই। আপনি ভালো আছেন তো? জি, অ্যা আলহামদুলিল্লাহ। আমি বিগত দিনগুলো বা অনেক দিন ধরে প্রায় ৩-৪ বছর ধরে তারও আগ থেকে আমি আপনার জান টিভি যে জান টিভির বিষয় আমি জানি বা আপনার জান টিভির পরিচালক মোহাম্মদ জিয়াউল হক। আপনার জান টিভিতে আপনার ইসলামিক যে স্ট্যাটাস, আপনার যে রাজনৈতিক বিষয়ের যে হুম, স্ট্যাটাস অনেক আমি দেখি বা দেখে থাকি। দেখার পরে আমি হঠাৎ করে একদিন চিন্তা ভাবনা করি যে আমি আপনার কাছে এসে পৌঁছাবো, যেভাবেই হোক। হুম। তো অনেক প্রোগ্রাম থাকার কারণে আমি আপনার কাছে আসতে পারি না। আজকে অবসর টাইম একটু পেয়ে চিন্তা ভাবনা করলাম যে যেভাবে হোক আপনার কাছে এসে পৌঁছাবো। তো আমি যে বিষয়ে আপনার কাছে এসেছি সে বিষয়টা হলো যে ডক্টর ইউনুস 5 আগস্টের আন্দোলনে ডক্টর ইউনুসের কোনো ভূমিকা নেই, রাইট। কিন্তু তিনি কিভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন আপনি এই বিষয়ে জানেন কি? যদি জেনে থাকেন তাহলে আমাদের সকলের গাথার্থে বাংলাদেশের আহ, আহ, জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের সকল জাতির উদ্দেশ্যে আপনি আহ, এ ব্যাপারে আমাদের কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এখানে আসার জন্যে। প্রথমত দেখেন যে ব্যাপারটি আপনি বলেছেন, এই ব্যাপারটি কিন্তু অনেক লম্বা একটা কাহিনী। এটা এত বড় করে বলা যাবে না। আমি সংক্ষিপ্তভাবে আপনার বোঝার জন্য, সকলের বোঝার জন্য আমি তুলে ধরবো অত্যন্ত সংক্ষিপ্তভাবে। সেটা হলো আপনি ৩রা আগস্ট আমাদের সম্মানিত সেনাপ্রধান একটা কনফারেন্স নেন। সেই কনফারেন্সে কিন্তু উনি জুনিয়র কমিশন অফিসার থেকে সকলের মতামত নেন এবং সেখানে একটা সিদ্ধান্ত হয় যে এই সরকার জনগণের উপর আর গুলি চালানো যাবে না। হ্যাঁ, তো এই ঘটনা কিন্তু যারা বিশিষ্ট রাজনীতিবিদ এবং যারা রাজনীতি সম্পর্কে জানেন, এটা কিন্তু সকলের কাছে এই খবরটা পৌঁছে যায় এবং এটা দেয়া অনেকেই অনেক কিছু বুঝতে পারেন যে এই সরকার আর টিকবে না। যেহেতু সেনাপ্রধান সম্মত হয়েছেন যে গুলি চালাবেন না, তখন কিন্তু সকলের মধ্যে একটা মানে ধারণা মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে কিছু একটা হবে। তো তারই প্রেক্ষিতে এদিন আপনার আহ, একটা এই ইয়াতে আপনার কেরানীগঞ্জ জেলখানায় একটা বিদ্রোহ শুরু হয়। ৩ তারিখ বিকালে একটা বিদ্রোহ শুরু হয়, প্রচন্ড বিক্ষোভ হুম। সকল জেলেদের মধ্যে এবং যারা ফৌজদারি আসামি আছে এবং যারা রাজনৈতিক আসামি সকলের মধ্যে একটা বিরাট হট্টগন্ডগোল হইচই এবং একটা মানে বিরাট একটা শুরু হয়, হট্টগন্ডগোল শুরু হয়, যেটা কোনো মতেই বিশৃঙ্খলা জেলার শুরু হয়। বিশৃঙ্খলা শুরু হয়, জেলার কোনো মতেই কন্ট্রোল করতে পারতেছিলেন না। তখন তিনি কি করলেন, তিনি ইয়ের কাছে গেলেন, জেলার রিজভী সাহেবের কাছে সন্ধ্যার সময় গেলেন, গিয়া বললেন যে লিডার, প্রথমেই বললেন সরি সরি লিডার, কিছু মনে করবেন না। লিডার বলেন এই সময় বলছেন স্যার, স্যার কিছু মনে করবেন না, আমি একটু ভুল হয়ে গেছিল কালকে, তো কিছু মনে করবেন না। তারা বিষয়টা বুঝতে পেরে তাকে স্যার সম্বোধনা করছে। হ্যাঁ, তো আমি ঘটনাটা বলি যে ওই দিন আহ, সকালে কি ঘটছিল, ৩ তারিখের সকালে ঘটছিল কি, জেলার যখন এই রিজভী সাহেব মানে বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব, উনিও কিন্তু কেরানীগঞ্জ জেলখানা ছিলেন, জেলার যখন ওনার ইয়ার সামনে দিয়ে যায়, এই সেলের সামনে দিয়ে যায়, তখন কিন্তু ওনাকে ডাক দিলেন, যাই জেলার শোনো, আমার ফ্যানটা নষ্ট আজকে ৩ দিন যাবত, তুমি ঠিক করে দিচ্ছ না কেন? তখন কিন্তু জেলার রেগে যান। ৩ তারিখে জেলার কিন্তু বুঝতে পারে নাই, তিনি রেগে যান। তিনি বলেন যে তোমার ফ্যান ঠিক হবে না। তখন রিজভী সাহেব বলছিলেন যে দেখো, তোমাকে কিন্তু আমি দেখে নেব। তো যাই হোক, ওই ঘটনার প্রেক্ষিতে তিনি কিন্তু আজকে আইসা উনি সরি বলছেন এবং উনি বলছেন যে আমি কালকের ব্যবহারের জন্য দুঃখিত। তা হ্যাঁ বলেন, এখন বলেন কিসের জন্য আসছেন? তখন বললেন যে দেখেন, যে পুরা জেলখানার মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে, প্রচন্ড বিদ্রোহ, যেটা আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আপনি যদি প্লিজ একটু চা খান।
আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে আমি হয়তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তখন রিজভী সাহেব বললেন যে দেখেন, আপনি একটা কাজ করেন, আপনি সকল লোককে সকল লকার ছেড়ে দেন, সকলকে মাঠে আসতে দেন এবং একটা হ্যান্ড মাইকের ব্যবস্থা করেন, আমি তাদের সাথে কথা বলবো। তো যখন তখন কথা মতো উনি কাজ করলেন, সকল সেল খুলে দিলেন, সবাই মাঠে আসলো। মাঠে আসলে তিনি সন্ধ্যার পরে মাইক দিয়ে কথা বললেন, সকলের উদ্দেশ্যে হ্যান্ড মাইক দিয়ে কথা বললেন যে আপনারা আপনারা ধৈর্য ধরেন, আপনারা বিশৃঙ্খলা করবেন না, আমাদের হয়তো বা আল্লাহর রহমত আমাদের উপর হচ্ছে, হবে ইনশাল্লাহ, এরকম একটা আশ্বস্ত দিলেন এবং সকলেই তার কথা আশ্বস্ত মতো আবার সেলের ভিতরে ঢুকে গেলেন এবং সবাই ঠান্ডা হয়ে গেলেন। সেখানে যারা ফৌজদারি আসে, দণ্ডপ্রাপ্ত আসেনি, তারা কিছু বিশৃঙ্খলা করছেন, সেটা আছে যে পরের কাহিনী, এটা বলার এখানে প্রয়োজন নেই। তো যা হোক, তো উনি এই কাজটা করে দেওয়ার পরে পরের দিন 4 তারিখে জেলার কি করলেন, ওনার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলেন। ফোনটা কিনে নিয়ে দিলেন যে স্যার আপনার জন্য আমি একটা ফোন কিনে এনেছি, যদি আপনি গ্রহণ করতেন। তখন রিজভী সাহেব ফোনটা গ্রহণ করেন এবং ঠিক 4 তারিখ 10টার সময় একটা ফোন দেন তারেক জিয়াকে, ভিডিও কল। দেখেন, এটা কোনো ওই গাঁজা গল্প গাঁজাখড়ি গল্প না, এটা প্রত্যক্ষদর্শী, তার রেফারেন্স আমি কথা বলছি। তিনি সরি, তিনি কি করলেন, তারেক জিয়াকে একটা সরাসরি ফোন দিলেন। ফোনে তারেক জিয়া বলতেছেন, ভিডিও কল, কিন্তু ভিডিও কলে তারেক জিয়া বলতেছেন যে আপনি কোনো চিন্তা করেন না, আমি 6 তারিখের ইয়েটা 5 তারিখে নিয়ে আসছি এবং এই আপনার কালকে 5 তারিখে আপনি 2:30টার সময় বের হবেন। দেখেন, এই কথা কিন্তু লক্ষ্য রাখেন এবং খেয়াল করে রাখেন, তারেক জিয়া বলছেন আপনি 5 তারিখ দুপুর 2:30টার সময় বের হবেন। আমি সেনা প্রধান এবং ডক্টর ইউনূসের সাথে আমার কথা হয়েছে, কথাটা খেয়াল রাখবেন। তিনি বলছেন, তারেক জিয়া বলছেন যে সেনা প্রধান এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং আপনারা জানেন যে 5 তারিখের আগেই তাদের দুজনের সাথে তারেক রহমানের কথা হয়েছে। হ্যাঁ, কথা হয়েছে সেনাপ্রধানের সাথে। এটার প্রমাণ স্বরূপ আমি এখানে বলছি যে তারেক জিয়ার সাথে সেনাপ্রধানের কথা হয়েছে এবং তারেক জিয়াকে তারা আশ্বস্ত করছেন যে পদত্যাগ করবে, শেখ হাসিনাকে পদত্যাগ করানো হবে। তারই প্রেক্ষিতে এই ঘটনা, তখন তিনি কি করলেন, এই কথাও বললেন যে আমি 5 তারিখেরটা 6 তারিখেরটা আমি 5 তারিখে নিয়ে আসছি এবং 5 তারিখ 2:30টার সময় বের হবে। এখন দেখেন, ঘটনাটা কিন্তু প্রমাণ এটাই যে পরের দিন কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রিজভী সাহেব জেলখানা থেকে বের হন, সেটা ঠিকই 2:30 পৌনে 3টার সময় বের হন। আপনারা খেয়াল করে, আপনারা যদি দেখতে চান, রিপোর্ট দেখতে চান, রিপোর্ট দেখে আসেন যে বাংলাদেশের প্রথমই উনি জেলখানা থেকে বের হয়েছে। তো এতে কি প্রমাণিত হয় না যে তারেক জিয়া এই সকল আন্দোলনের সাথে জড়িত এবং তিনিই সবকিছু মেনটেন করেছেন? আরেকটা কথা আমি বলি, যারা বলেন যে তারেক জিয়া, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না, সত্য কথা বলতে গেলে ওনার সাথে কিন্তু তারেক জিয়ার একটু আছে, তো একটু দূরত্ব আছে, তাই উনিও জানেন না যে সব ঘটনা তারেক জিয়া নিয়ন্ত্রণ করছে। তো যার প্রেক্ষিতে উনি কিন্তু একটা ভুল বাক্য বলেছিলেন, যেটা যেটা জাতি হতাশ হয়েছিল। যাক, ওই প্রসঙ্গে আমি যাব না। আমি বলতেছিলাম, তারেক জিয়া একজন আপনার ইয়ার বইয়ে লিখেছেন, একজন সমন্বয়কের বইয়ে লিখেছেন যে আমরা যখন 5 তারিখে আমরা যখন শেখ হাসিনাকে হটাই দিই, তারপরে আমরা বৈঠকে বসি, সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিই তারেক জিয়াকে সরকার গঠনের জন্য আহ্বান করি। তখন তারেক জিয়া বলেছিলেন যে না, আমি তো সরকার গঠন করতে পারি না, আমি তো নির্বাচন করব, তোমরা ডক্টর ইউনূস সাহেবকে সরকার গঠনের জন্য আহ্বান করো। আচ্ছা, আমি যে বিষয়গুলো আপনি যে কথাগুলো বললেন, এর ভিত্তি কি? আপনি এগুলো কথা আগে বলেননি কেন? আচ্ছা, আমি বলতেছি। তো এই ঘটনাটা শেষ করি। তখন কিন্তু আপনার এই ছাত্ররা কিন্তু তারেক জিয়ার সাথে যে পরিষ্কার যোগাযোগ, তার জন্য একটা আপনার ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে। আপনারা এই ভিডিওটা অনেকে, অডিও অডিও ভাইরাল হয়েছে, সেটা আপনারা শুনে থাকবেন যে উনি একজন সমন্বয়কে জিজ্ঞাসা করতেছিলেন যে তুমি মোহাম্মদপুরে কালকে থাকোনি কেন? তখন ওই সমন্বয়ক বলছিলেন যে না, থাকলে কালকে লোক হতাহত হতো। তো এর প্রেক্ষিতে কিন্তু তারেক যে একটা কথা বলেছিলেন
কথাটা আমি আর এখানে নাই বললাম, যাকে আমি শুধু প্রমাণ দেওয়ার জন্য বললাম যে উনি ওই অডিওতে কথা আছে, কে কোথায় দায়িত্ব পালন করবে, কে কোথায় থাকার কথা ছিল, এগুলি সব কিন্তু ওই অডিওতে আছে। তারপরে তো আমি আরেকটা সমন্বয় তার বইয়ে লিখেছেন, এটাও আছে। এতে কি প্রমাণিত হয় না তারেক জিয়া সবকিছু জানতেন এবং নিয়ন্ত্রণ করেছেন? আরেকটা কথা আমি বলে নিই, তারেক জিয়া জানবে না কেন? সরকারের পতনের জন্য 17টি বছর এই বিএনপির কর্মী নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, মামলা হাজিরা দিতে দিতে এক একজনের নাভিশ্বাস হয়ে উঠেছে। সরকার পতনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, হয়তো পারে নাই, কিন্তু চেষ্টা তো অব্যাহত রেখেছে, তাই চেষ্টা কিন্তু বন্ধ করে নাই। তো সেখানে ছাত্ররা যখন মাঠ দখল করে দিছে, তখন এই রাজনৈতিক আকারটা ধারণ করেছে তাদের যে কোঠা আন্দোলন, সেটা তো শেষ হয়ে গেছিল, সকল দাবি তো মেনে নিয়েছিল, তারপরে আন্দোলনটা কি রাজনীতি আকার ধারণ করেছে কে? সেই ব্যক্তিটা কে? অবশ্যই স্বীকার করতে হবে যেটা তারেক জিয়া, অথবা তারেক জিয়া এবং জামাত বা অন্যান্য যে দলগুলি আছে সবাই মিলে। এটা কি আমাদের সহজে ব্রেনে ধরে না যে এই রাজনৈতিক আকার ধারণ করানো হয়েছে একটা দল, কোনো একটা দলের কারণেই তো সেটা হয়েছে। তো আমি এখানে এটাই বলতে চাই যে পরিষ্কার ভাবে আপনারা জেনে নেন যে তারেক যে সবকিছুই নিয়ন্ত্রণ করেছেন, এবং তিনি সরাসরি প্রকাশ করেননি এই জন্যে যে এটা রাজনৈতিক আকার ধারণ করার থেকে এই ছাত্রদের মাধ্যমে করানো সেটাই বেটার, এই জন্য উনি কোনো রাজনৈতিক আকার ধারণ করেননি এবং সেটা সরাসরি ঘোষণা দেননি। কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী, এমনকি জনগণ এবং ছাত্র সবাই মিলেই কিন্তু এই কাজটা করেছে, কারোর পক্ষে একা পক্ষে কখনোই সম্ভব হতো না। এটাই নিয়ম, যখন একজন স্বৈরাচারকে হটানো হয় তখন কিন্তু সবাই মিলতে হয়, না মিলা পর্যন্ত সরকারের পতন হয় না। এক দল বা দুই দল বা পাঁচটা দল মিলে সেটা সরকার পতন করানো যায় না, কারণ সে তো স্বৈরাচার, সে মানুষ মারবে, যত লোক মারতে হয় মার এলো ক্ষমতায় থাকবে, এটাই হলো স্বৈরাচারের নিয়ম। তো যাই হোক, উনি প্রশ্ন করেছেন যে এতদিন বলিনি কেন, না আমি আগেও একটা ভিডিও যে আপনি দিয়েছি, আমি আপনি 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 যে হয়তো দেখে কথাগুলো থাকবেন। বললেন, আমার প্রশ্ন, আপনি হ্যাঁ, যে কথাগুলো বললেন এর ভিত্তি কি? আপনি যদি জেনেই থাকেন তাহলে আগে বলেননি কেন? হ্যাঁ, আমি আগেও বলেছি, আমি আগে আমার একটা ভিডিও আছে, আমার ইয়েতে টিভিতে দেখতে পারেন, জান টিভিতে আপনি দেখেন, এরকম একটা ভিডিও আছে, আমি নিজে একলা একলা আমি এই ঘটনাটা বলেছি। তারপরে এটার রেফারেন্স হলো আপনার প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন, তিনি ছিলেন আহ এই রিজভী, বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব, তারই খেদমতদার ছিলেন, তার সাথে সার্বক্ষণিকভাবে ছিলেন, এবং তিনিও কিন্তু এই রিজভী সাহেবের সাথে সাথেই বের হয়েছিলেন। হ্যাঁ, রিজভী সাহেব বলেছিল যে আমি আসছি, তুমি তুমি একটু পরে আসো, এই ঘন্টা দুয়েক পরে উনিও বের হয়েছিলেন। তো এটা দিয়ে প্রমাণিত হয় যে এই ঘটনাটা কোনো, এটা সবাই জানবে না, এই ঘটনাটা সবাই জানার কথা না, কারণ এটি কোনো টিভিতে আসে নাই, কোনো কোথাও আসে নাই। তো আমি আগেও প্রচার করেছি, হয়তো কেউ দেখে থাকবেন। আর একটা কি যিনি বলছিলেন যে আপনি বিষয়টি জানেন, আগে বলেননি কেন? ও, আগে আগে বলেছি তো, আগে তো আমি আমার একটা ভিডিও আছে, আর এটা রেফারেন্স আমি দিয়েছি যে একজন প্রত্যক্ষদর্শী রেফারেন্স আমি দিয়েছি। এই কে? ধন্যবাদ। বাংলাদেশ জান টিভির পরিচালক জিয়াউল হক, বাংলাদেশ, গাজীপুর, ঢাকা। ধন্যবাদ।